প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গত ক্লাসে তোমাদেরকে আমি এই স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের ইয়ং এর গুণাঙ্ক, তারপরে ভলিউম বাল্ক মডুলাস, তারপরে আয়তন গুণাঙ্ক, মোচর গুণাঙ্ক ইত্যাদি সম্পর্কে আমরা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সেখানে তোমাদের আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে, সেই কোশ্চেনের আনসারটা অনেকে দিয়েছো। আমরা তোমাদেরকে একটু পরেই তোমাদের এই নামগুলো আমরা বলবো ইনশাল্লাহ। তোমরা সবাই আজকের ক্লাসটা অনুভব করতে থাকো। আজকে আমরা প্রথমেই পয়সনস রেশিও অর্থাৎ পয়সন অনুপাত আমরা পড়াবো। পয়সন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা দ্বারা প্রকাশ হয় সেটা হচ্ছে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলা হয়। পয়সন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য, পার্শ্ব বিকৃতিটা কি একটু খেয়াল করো। এটা একটা পরিবাহী তার। এই তারটাকে যদি আমরা ধরি, এর দৈর্ঘ্য এল আর এর ব্যাসটা হচ্ছে ডি আর ব্যাসটা হচ্ছে তোমার আর। এখন এই তারটা একটা ওয়েট যদি আমরা দিয়ে দেই তাহলে তারটা চিকন হয়ে যাবে। মানে চিকন তার যদি হয় তাহলে তার লম্বা হয়ে যাবে, তাহলে ধরো এটা এল প্রাইম। তাহলে ব্যাসটা কমে গেছে ডি প্রাইম আর ব্যাসার্ধটা হবে আর প্রাইম। এক্ষেত্রে আমরা যদি বলি এখানে ব্যাসের পরিবর্তন ডেল ডি, ডি মাইনাস ডি প্রাইম, ব্যাসার্ধের পরিবর্তন ডেল আর, আর মাইনাস আর প্রাইম, আর দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল, সেটা হচ্ছে এল প্রাইম মাইনাস এল। বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, কখনো ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে পার্শ্ব বিকৃতিটা হচ্ছে, আমরা যদি এখানে তোমার চিন্তা করি তাহলে পার্শ্ব বিকৃতি, পার্শ্ব দিয়ে যে বিকৃতিটা হচ্ছে, আমরা ব্যাস দিয়ে যদি চিন্তা করি বিকৃতি হবে ডেল ডি বাই ডি। আর যদি আমরা বলি দৈর্ঘ্য বিকৃতি তাহলে ডেল এল বাই এল। তাহলে এটাকে আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে ডেল ডি বাই ডি, এল বাই ডেল এল। এটা হচ্ছে তোমার পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। আবার যদি ব্যাসার্ধ দিয়ে করো তাহলে সিগমা ইকুয়াল টু হবে তোমাদের ডেল আর বাই আর ইন্টু এল বাই ডেল এল। এখানে একটা মাইনাস চিহ্ন আসে, ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় যে একটি বাড়লে আরেকটি কমে। দেখো এখানে তারটার দৈর্ঘ্য যখন বেড়ে গেছে তখন তারটা চিকন হয়ে গেছে, আবার তার দৈর্ঘ্য যদি কমে যেত তার তারটা কি মোটা হয়ে যেত, একটা বাড়লে আরেকটা কমে। সেক্ষেত্রে এখানে তোমার সবসময় পার্শ্ব দিয়ে কি পরিবর্তন হলো, বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন, বাড়তেও পারে কমতেও পারে। আর দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্য বাড়তে পারে কমতেও পারে। সেই জন্য পরিবর্তন হিসাব করবো, ঋণাত্মক চিহ্ন নেব না। তবে এখানেই ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় যেতে একটা বাড়লে আরেকটা কমে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে চিকন হয়ে যায় আর যদি দৈর্ঘ্য কমে তাহলে মোটা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ঋণাত্মক চিহ্নটা ইউজ করেছি। আমরা এই সংক্রান্ত গাণিতিক সমস্যা তোমার বইগুলোতে একটু দেখবে যে এখানে হচ্ছে ব্যাসার্ধ পরিবর্তন, এটা হচ্ছে আদি ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। এভাবে আমরা পয়সনের অনুপাত নির্ণয় করতে পারবো। আবার দেখো এই পয়সনের অনুপাতে একটা রেশিও আছে, দেখো যে -1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল সিগমা ইজ গ্রেটার দেন ইকুয়াল, দেখো হাফ। অর্থাৎ পয়সন অনুপাতের সীমাটা হচ্ছে -হাফ থেকে +হাফ পর্যন্ত। তবে -হাফটা গ্রহণযোগ্য, কারণ ধাতব পদার্থ থেকে এটা 0 হয়, লেস দেন অর ইকুয়াল হাফ। অর্থাৎ ধাতব পদার্থের ক্ষেত্রে যে কোনো বস্তুর পয়সন অনুপাত সর্বোচ্চ 0.5 হতে পারবে বা তার চেয়ে কম, 0-এর চেয়ে বেশি অথবা সমান, অথবা 0.5-এর চেয়ে কম অথবা 0.5। এখন একটা কোশ্চেন আসলো, ধরো এমসিকিউতে, যে নিচের কোনটি সম্ভব পয়সন অনুপাতের ক্ষেত্রে। একটা দিল 0.4,
0.6, 0.7, 0.8, 0.9, তোমরা বলো 0.4। কারণ হলো কি, পয়সন অনুপাত ধাতব পদার্থে 0.5 এর উপরে হতে পারে না। এখন যদি তোমাকে কেউ একটা অনুধাবন কোশ্চেন করে যে কোন একটি পদার্থের তারে পয়সন অনুপাত 3.3 বলতে কি বোঝায়, তখন তোমরা কি করবা? পয়সন অনুপাতের আগে সংজ্ঞাটা দিবা, বলবা স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানে পয়সন অনুপাত বলা হয়। আর পয়সন অনুপাত 0.33 বলতে বোঝায় স্থিতিস্থাপক সীমার মধ্যে ওই তারের পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, আর এই ধ্রুব সংখ্যার মান হচ্ছে 0.33। এভাবে সংজ্ঞা দিয়ে যদি তোমরা এই মানটা বলে দিতে পারো, বলতে কি বোঝা বলতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের পরিপূর্ণ মান নাম্বার দিবে, আশা করি অবশ্যই 2 দিবে। ইয়ংয়ের গুণক এত বলতে কি বোঝায়, তারপর আয়তন গুণক এত বলতে কি বোঝায়, তারপরে তোমার মনে করো অনেক সময় বলা হয় যে তোমার মোচর গুণাঙ্ক এত বলতে কি বোঝায়, তখন তোমরা কি করবে যে সেটা ওই সংজ্ঞাটা দিয়ে সংশ্লিষ্ট তাহলে বলতে কি বোঝায় বললে তোমরা পরিপূর্ণ মার্ক পাবে আমরা আশা করি। এখন আমরা যে অংশটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে প্রবাহীর প্রবাহ। প্রবাহীর প্রবাহ বলতে কি বোঝায়? এখানে প্রবাহী বলতে বোঝায়, দেখো এখানে প্রবাহী হতে পারে তোমার গ্যাস, হতে পারে লিকুইড, যে কোনো লিকুইড হতে পারে প্রবাহী, যেমন কাস্টার্ড, হতে পারে মধু হানি, হতে পারে আলকাতরা, হতে পারে কেরোসিন তেল, তারপিন তেল, এই ধরনের যে কোনো তরল পদার্থই তোমার এখানে প্রবাহী হতে পারে। ফ্লুইড মানে প্রবাহী, এটা গ্যাসও হতে পারে, যে কোনো। এখন তোমাকে যদি আমরা মধুর সাগরে ছেড়ে দেই, তাহলে এটা এত বেশি সান্দ্র, এত বেশি আঠালো, তুমি হাত পা দিয়ে একবার নাড়ানোর পর আর নাড়াতে পারবা না। কারণ কি? এটা সান্দ্রতা বেশি। বলো তুমি স্যার সান্দ্রতা জিনিসটা কি? সান্দ্রতা মানে ভিসকোসিটি। ইংলিশ শব্দটা কি বলতো? ভিসকোসিটি হচ্ছে সান্দ্রতা। তাহলে ভিসকোসিটি COCITY, ভিসকোসিটি অর্থ হচ্ছে কি সান্দ্রতা। একটু লিখে নাও। তো আমরা সান্দ্রতা জিনিসটা আজকে এখন আমরা ক্লিয়ার করবো আশা করি। সান্দ্রতা কি তোমরা একটু খেয়াল করো যে সান্দ্রতা হলো একটা প্রবাহী। যদি তুমি চিন্তা করো কোনো নদী বা কোনো সমুদ্রের দিকে খেয়াল করো, যে নদীর স্রোতের দিকে খেয়াল করো, তুমি লক্ষ্য করবে যে এটা যে নদীর তলদেশ হয়, তাহলে এখানে একটা পানির স্তর তুমি চিন্তা করো, এখানে একটা পানির স্তর চিন্তা করো, এখানে একটা পানির স্তর চিন্তা করো, এখানে একটা পানির স্তর চিন্তা করো। তাহলে এই যে মাটির সাথে এই পানির স্তরটা আসে, এই স্তরের ব্যাগ যদি হয় বি, তাহলে এই স্তরের ব্যাগ হবে কি বি প্লাস ডিবি, এই স্তরের ব্যাগ হবে বি প্লাস 2 ডিবি, এই স্তরের ব্যাগটা হবে কি বি প্লাস 3 ডিবি। অর্থাৎ উপরের স্তরের ব্যাগ বেশি। তাহলে এই যে একটা স্তর থেকে আরেকটা স্তরের যে আপেক্ষিক বাধা, সেই বাধাটাই হচ্ছে কি তোমার সান্দ্রতা বা ভিসকোসিটি। আবার আমরা এটা অন্যভাবে বলতে পারি, প্রবাহীর মধ্য দিয়ে যখন কোনো বস্তু চলার চেষ্টা করে, তখন প্রবাহীর প্রতিটি স্তর যে আপেক্ষিক বাধা দেয় বস্তুকে, সেটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। এই সান্দ্রতা সংক্রান্ত বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়েছেন সান্দ্রতা বল সংক্রান্ত। সান্দ্রতা বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে বলা হয়েছে যে সান্দ্র বল হবে ওই প্রবাহীর প্রতিটি স্তরের ক্ষেত্রফলের সমানুপাতিক, এবং ওই প্রবাহীর নতির প্রতিটি স্তরের নতির সমানুপাতিক। এখন সে নতি বলতে কি বোঝায়? সেটা হচ্ছে, দেখো যদি তুমি এটা একটা স্তর প্রবাহীর, এটা আরেকটা স্তর যদি হয়, তাহলে ধরো এই স্তরটা থেকে এই স্তরটার উচ্চতা হচ্ছে DY, এই স্তর থেকে এই স্তর হচ্ছে DY, আর তার ব্যাগটা যদি হয় এটা বি, এটা হচ্ছে কি বি প্লাস ডিবি। তাহলে পার্থক্য কি বলো? পার্থক্য হচ্ছে ডিবি। তার মানে আমরা যদি বলি ডিবি বাই ডিওয়াই, অর্থাৎ প্রবাহীর নতির বেগের যে একটা ঢাল, এই ঢালটা এখানে আমরা প্রবাহীর নতি বলবো। অর্থাৎ প্রবাহীর নতির সমানুপাতিক দুইটা সূত্র যে আমরা একত্র করি, এফ সমানুপাতিক এ ডিবি বাই ডিওয়াই, এ ডিবি বাই ডিওয়াই। তাহলে এখানে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু ইটা এ
ডিবি বাই ডিওয়াই। অর্থাৎ কোন প্রবাহীর সান্দ্র বল হলো প্রবাহীর প্রতিটি স্তরের একটি স্তরের সাপেক্ষে অপর স্তরের নতি সমানুপাতিক এবং প্রতিটি স্তরের ক্ষেত্রফলের সমানুপাতিক। এখানে এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, সান্দ্রতা গুণাঙ্ক। এখন কোশ্চেন, সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা তুমি কিভাবে দিবে? তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু ইটা, কখন? যদি এ ইকুয়াল টু কি হয় বলো 1 মিটার স্কয়ার, আর ডিবি বাই ডিওয়াই ইকুয়াল টু ধরো কি 1, তাহলে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটি স্তরের প্রবাহের নতি একক বজায় রাখতে প্রবাহের প্রতিটি স্তরে একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বল ক্রিয়া করে তাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক। তাকে কি বলে? সান্দ্রতা গুণাঙ্ক। এই সান্দ্রতা গুণাঙ্ক সংক্রান্ত বিজ্ঞানী রেনল্ড একটা সংখ্যা বলেছে, সেটা হচ্ছে কি, এটা বলা রেনল্ডের সংখ্যা নামে পরিচিত। ওই সংখ্যার মানটা যদি 2000 হয় অর্থাৎ 2000 হয়, তাহলে এই প্রবাহিটাকে আমরা বলবো শান্ত প্রবাহ। প্রবাহ দুই প্রকার আমরা আগেই বলেছি, যে একটা হচ্ছে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ, আর একটা অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ। অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ। শান্ত প্রবাহ কোনটা? একটি স্তরের সাপেক্ষে অপর স্তর যদি একটা নির্দিষ্ট ধ্রুব বেগে গতিশীল হয়, একটা নির্দিষ্ট বেগ বজায় রেখে গতিশীল হয়, তার সেটা হচ্ছে ধারারেখ প্রবাহ। আর যদি নির্দিষ্ট বেগের পরিবর্তে ত্বরণ থাকে এবং কোন সিস্টেমের মধ্যে চলে না, অর্থাৎ বেগটা যদি নির্দিষ্ট না থাকে, ধ্রুবক না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অশান্ত বেগ বা বিক্ষিপ্ত বেগ বলা হয় এটাকে। তাহলে এখানে দেখো রেনল্ডের যে সংখ্যাটা 2000 যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি শান্ত প্রবাহ বা ধারারেখা প্রবাহ। আর যদি ওই সংখ্যাটা 2000 থেকে 3000-এর দিকে ধাবিত হয়, তাহলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহের দিকে ধাবিত হচ্ছে, বিক্ষিপ্ত প্রবাহ হচ্ছে। আর যদি সেই সংখ্যাটা 3000-এর বেশি হয়, তাহলে সেটা হবে কি অশান্ত প্রবাহ অর্থাৎ বিক্ষিপ্ত প্রবাহ। যেমন নদীর সাধারণ স্রোত যদি আমরা বলি, তাহলে শান্ত প্রবাহ। আর সমুদ্রের যদি স্রোত আমরা দেখি, লক্ষ্য করি, সমুদ্রের ঢেউ, উত্তাল সমুদ্রের ঢেউ কোনো সিস্টেম মেনে চলে না, কোনো নিয়ম মেনে চলে না, সেটা হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ। ওই প্রবাহের প্রতিটি স্তরে অণুগুলোর মধ্যে কি কোনো নির্দিষ্ট বেগ বজায় থাকে না, সেই জন্য ওকে মানে ওই বেগটাকে আমরা বলি কি, ওই প্রবাহীটাকে আমরা বলি অশান্ত প্রবাহ। আর যেটা বেগ বজায় রাখে, প্রতিটি স্তরে অণুগুলোর বেগ একটা নির্দিষ্ট নিয়মে চলে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে, তখন সেকে আমরা বলি কি যে শান্ত প্রবাহ বা ধারারেখা প্রবাহ। এখন একটু খেয়াল করো, এখানে আমরা আরেকটা জিনিস এখন তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে স্টোকসের সূত্র। প্রবাহের মধ্য দিয়ে যখন কোনো বস্তু পতিত হয়, তখন ওই বস্তুটা কি পরিমাণ বাধার সৃষ্টি হবে সেটা সংক্রান্ত একটি সূত্র দিয়েছেন বিজ্ঞানী স্টোকস। আমরা এই স্টোকসের সূত্রটা এখন একটু বলবো। তোমরা আসলে প্রবাহী সম্পর্কে, সান্দ্রতা সম্পর্কে একটু খেয়াল করলে বুঝতে পারবে। যেমন ধরো কেউ উড়োজাহাজ থেকে যদি তোমার প্যারাশুট নিয়ে নিচে পড়ে, তাহলে দেখো সে আস্তে আস্তে পড়ে, কেন? তাকে বাধা দিচ্ছে কে? বায়ু বাধা দিচ্ছে। তাহলে এটা বায়ুর সান্দ্রতার কারণে সে বাধা দিচ্ছে, তাই না? আবার তুমি যখন পানিতে লাফ দিয়ে পড়ো, তাহলে ওই বাধা কি উপেক্ষা করে তুমি নিচে গিয়ে আবার উপরে আসো, তাহলে এখানে একটা সান্দ্রতা বল কাজ করছে। তাহলে যে কোনো একটা বস্তু যখন দেখো, এটা হচ্ছে ধরো তরল দিয়ে ভরপুর আছে, এটা ধরো একটা পুকুর বা যে কোনো শান্ত পানি ধরো, এখানে যদি তোমার একটা গোলক, একটা রিজিড বডি, একটা বস্তু যদি তোমার নিচে পতিত হয়, তাহলে এই বস্তুটাকে কয়টা বল বাধা দিবে? হ্যাঁ, স্টোকসের সূত্রে আমরা কি দেখাচ্ছি। স্টোকসের সূত্র হচ্ছে যখন এই বস্তুটা কোনো তরলের মধ্যে দিয়ে পতিত হবে, তখন তা হবে তোমার প্রবাহীর বেগে, প্রবাহের মধ্যে কত বেগে বস্তুটা চলতেছে তার সমানুপাতিক, তার সমানুপাতিক প্রবাহীর মধ্য দিয়ে যে বস্তুটা পড়তে, ওই বস্তুটার ব্যাসার্ধের সমানুপাতিক, ঠিক আছে, এবং ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। তাহলে আমরা একত্র করলে পাই এফ সমানুপাতিক ইটা আর বি। আর যদি আমরা এটাকে কনস্ট্যান্ট ভ্যালু উঠাই 6 পাই ইটা আর ভি, এখানে 6 পাই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু,
অর্থাৎ স্টোকসের সূত্র আমরা পাইলাম, প্রবাহীর মধ্যে দিয়ে কোনো বস্তু যখন পতিত হয় তখন ওই বস্তুর উপর যে বল ক্রিয়া করে, সেটা যে সান্দ্র বল ক্রিয়া করে, সেই সান্দ্র বলের মান 6 পাই ইটা আর ভি। ভি হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বা বেগ, কত বেগে চলতেছে, আর হচ্ছে কি ওই যে বস্তুটা পতিত হচ্ছে তার ব্যাসার্ধ, আর এখানে ইটা হচ্ছে তোমার সান্দ্রতা গুণাঙ্ক, যেটা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি আমরা বলেছিলাম। তাহলে আমরা এভাবেই স্টোকসের সূত্রের সাহায্যে স্টোকসের সূত্র লিখে দিতে পারো। স্টোকসের সূত্র বা স্টোকস ল তুমি যেটা বলো। এরপরে আরেকটা জিনিস তুমি খেয়াল করো, এখানে আমরা আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। সেটা কি? টার্মিনাল ভেলোসিটি যদি আমরা বলি, তোমরা অবশ্যই নাম শুনেছ, দেখো টার্মিনাল টার্মিনাল ভেলোসিটি মানে কি? সেটা হচ্ছে প্রান্ত বেগ বা প্রান্তিক বেগ যেটা বলো, বা অন্তবেগ। প্রান্তিক বেগ বা অন্তবেগ, এই বেগটা কি? এটি হচ্ছে যখন কোন তরলে কোন বস্তু পতিত হয়, কঠিন বস্তু পতিত হয়, তখন ওই বস্তুর উপর তিনটা বল কাজ করে। কয়টা বল? তিনটা বল কাজ করে। একটা বল হচ্ছে তার ওজন, যেটা নিচের দিকে কাজ করে। আরেকটা বল হচ্ছে বস্তু প্লবতা, যেটা উপরের দিকে কাজ করে। আরেকটা বল হচ্ছে সান্দ্র বল, সেটা কি করে? বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে এখানে কি একটা ওজন, ওজন শুধু নিচে দিয়ে কাজ করে, অভিকর্ষ মধ্যাকর্ষণ বলের প্রভাবে নিচে বস্তু পতিত হয়। আর এই বস্তু পড়ার ক্ষেত্রে দুইটা বল বাধা দেয়, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কি এফ। ইউ হচ্ছে প্লবতা বল আর এফটা হচ্ছে কি সান্দ্র বল। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু ইউ প্লাস এফ। অর্থাৎ যখন বস্তু পতিত হয় তখন প্রথমে বস্তুটা ত্বরণে নিচে আপতিত হতে থাকে, এরপর যখন ঊর্ধ্ব ঠেলা এবং সান্দ্র বলের যোগফল বস্তুর ওজনের সমান হয়ে যায়, তখন বস্তুর ত্বরণটা নাকচ হয়ে যায়, তখন বস্তু একটা নির্দিষ্ট বেগে বা সমবেগে নিচে পড়তে থাকে। ওই বেগকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগ বা প্রান্তিক বেগ। টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগ বা প্রান্ত বেগ, টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগ বা প্রান্ত বেগ, সেটা কি বস্তুর ত্বরণ শূন্য হওয়ার পর যে বেগে বস্তু নিচের দিকে পতিত হয় সেটার নাম কি অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। আশা করি মনে থাকবে। তোমরা দেখো খুব মজার একটা ব্যাপার, বৃষ্টির ফোঁটা যখন এত উঁচু থেকে পড়ে আমাদের শরীরে পিঠে পড়লে তো ছিদ্র হয়ে যাওয়ার কথা ছিল, হয় না কেন? এই টার্মিনাল ভেলোসিটির কারণে। যখন প্রথম বৃষ্টিটা পড়ে তখন ওজনে পড়ে, পরে তার কি প্লবতা, বাতাসের প্লবতা, আবার মনে কর কি এই তোমার সান্দ্র বল তাকে বাধা দেয়, বাধা দেওয়ার পরে তার ত্বরণ শূন্য হয়ে যায়, তখন সে একটা সমবেগে নিচের দিকে পড়ে। এই জন্য কি আমাদের মনে কর শরীরে আরাম বোধ হয়, অথচ অত কষ্ট হয় না। এরপরে আবার দেখো আমরা আরো ভালো এইভাবে আমরা তোমার জ্ঞান দিতে পারি, যেমন কোন একটা বস্তু যখন পতিত হয় তো এটা অনেক দ্রুত নিচে পড়ার কথা ছিল। আমরা যখন লাফ দিয়ে পানিতে পড়ি তখন অনেক নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা নিচে যাই প্রথমে অনেক দ্রুত পড়ি, পরে আস্তে আস্তে কি শূন্য হয়ে যায়, পরে কি করি আমরা উপরে উঠি, ঊর্ধ্ব ঠেলা এবং সান্দ্র বলের কারণে উপরে উঠে যায়। কিন্তু কোন একটা বস্তু যখন ফেলে যায় সে কি আর উপরে ওঠে? কেন ওঠে না? প্রথমে অনেক ত্বরণে পড়ে, পরে সে একটা অন্তবেগ বা প্রান্তিক বেগ যখন পেয়ে যায় তখন সে একটা নির্দিষ্ট বেগে নিচে পড়তে থাকে। সেই বেগটার নাম কি প্রান্তিক বেগ বা অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। আমরা আশা করি তোমাদের টার্মিনাল ভেলোসিটি বোঝাতে পেরেছি। এখন একটু খেয়াল করো, আমরা সমীকরণের মাধ্যমে জিনিসটা দেখাতে যাচ্ছি। এটা কি ডাব্লিউ ইকুয়াল টু এমজি। বাধা কাকে দিবে? এমজি কি বাধা দিবে? এমজি মানে কি আমার 4/3 পাই আর কিউব রো ওই ফ্লুইড রো এফ জি প্লাস এফ 6 পাই এটা আর ভি, 6 পাই এটা আর ভি। তাহলে এটা আমরা লিখতে ভি রো জি। তাহলে ভি বলতে মনে করো 4/3 পাই আর কিউব রো এস সলিড। সলিড মানে কি কঠিন বস্তু সলিড, আর ফ্লুইড মানে কি যার মধ্য দিয়ে সে পতিত হচ্ছে। ঠিক আছে, এটা আমরা আশা করি তোমরা একটু খেয়াল করবে। তাহলে দেখো ফ্লুইড যদি আমরা বলি তাহলে ফ্লুইডের ঘনত্ব আমরা এখানে বলেছি এফ দ্বারা, এস দ্বারা কি লিকুইড মানে যেটাকে তোমার সলিড যে বস্তুটা এখানে কঠিন বস্তু নিচে পতিত হচ্ছে, আর এখানে জি রয়ে গেল। তাহলে 4/3 পাই
আর কিউব রো এফ প্লাস 6 পাই ইটা আর ভি। এখান থেকে আমরা সমাধান যদি তোমরা করো তাহলে এই মানটা পাবা ভি ইকুয়াল টু 2r স্কয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি বাই 9 ইটা। এই সমীকরণটা আমরা পাবো, অর্থাৎ টার্মিনাল ভেলোসিটির মানে সমীকরণ হচ্ছে এটা 2r স্কয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি বাই 9 ইটা। অর্থাৎ তোমাকে যদি আবার অনেক সময় সান্দ্রতা গুণাঙ্কের মান বের করতে বলবে তখন এই সূত্রটা তুমি এভাবে লিখতে পারবে। আমরা এখানে যদি লিখি ইটা ইকুয়াল টু, তাহলে সব ঠিক আছে, 2r স্কয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি বাই 9 ভি, এইটা তুমি লিখতে পারবে। যদি ভি চায় তাহলে আমরা এইভাবে সমীকরণটা লিখবো, আর যদি সান্দ্রতা গুণাঙ্ক চায় তাহলে আমরা এইভাবে লিখবো। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু খেয়াল করো, তোমরা যে কোনো গাণিতিক সমস্যা করতে পারবা। অনেক সময় পানির বুদবুদের মধ্যে যদি বুদবুদ ওঠে, বুদবুদটা তোমার পানির দ্বারা তৈরি, তখন আমরা কি করি, তখন আর এই দুটা এক হয়ে যায়। অর্থাৎ ইটা ইকুয়াল টু আমরা লিখি যে আমরা এখানে লিখতে পারি, দেখো ইটা ইকুয়াল টু পানির বুদবুদের ক্ষেত্রে মনে রাখবে, কারণ পানি আর বুদবুদ একই পদার্থ, তখন আমরা এই সমীকরণ লিখবো 2r স্কয়ার রো জি বাই 9 ভি অথবা 9 ইটা। কারণ পানি এবং বুদবুদের কি একই রকম কি তোমার ঘনত্ব, এই জন্য এটা চেঞ্জ করা হয় না। তাহলে আমরা আজকে যে অংশটা পড়লাম সান্দ্রতা গুণাঙ্ক কি, হ্যাঁ, তারপরে এখানে তোমাদের জন্য আমরা আজকের একটা কোশ্চেন আমরা দিব যে রেনল্ডের সংখ্যা কত হলে বিক্ষিপ্ত প্রবাহ মানে শান্ত প্রবাহ বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তর লাভ করে, সম্পূর্ণভাবে রূপান্তর লাভ করে। আবারও কোশ্চেনটা শোনো, রেনল্ডের সংখ্যা কত হলে সংক্ষিপ্ত শান্ত প্রবাহ বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তর লাভ করে। তোমরা যারা কোশ্চেনে আনসার দিতে পারবে আমরা অবশ্যই তোমাদের আগামী ভিডিওতে তোমাদের নামগুলো বলে দিব। আমি এখন অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি তোমরা অনেকেই কমেন্টস করেছো। সেই কমেন্টসটা হলো যে আমরা তোমরা একটা কোশ্চেন আমরা করেছিলাম, সেই কোশ্চেনের নাম হচ্ছে সেই কোশ্চেনটা হচ্ছে যে পৃথিবীতে অর্থাৎ তোমাদের পদার্থের 4টা অবস্থা আছে, কোন অবস্থার পদার্থ সবচেয়ে বেশি, সেটা সঠিক আনসার হচ্ছে প্লাজমা। তোমরা যারা সঠিক আনসার দিয়েছো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেক্ষেত্রে নামগুলো ঘোষণা করছি। একটা হচ্ছে রানু আক্তার মিম, তোমার তানজিলা তানজু, আর একটা হচ্ছে তোমার আব্দুল কাদের, তারপরে আরেকটা নাম হচ্ছে তোমাদের নামগুলো মোহাম্মদ আবিদ হোসেন। তোমরা যারা এই নামগুলো আনসার সঠিকভাবে দিয়েছো তোমাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা অর্থাৎ শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা এভাবেই সবসময় তোমাদের পড়াগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এই পড়াগুলো একটু উপকারে আসে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। যদি ইউটিউব থেকে দেখো তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং অল বাটনে ক্লিক করে রাখো, যে কোনো নতুন ভিডিও তোমরা সহজেই পেয়ে যাবে। আর যে তোমরা এই ফেসবুক পেজ থেকে দেখো তাহলে তোমরা ফলো করে রাখো, তাহলে আশা করি আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমরা পাবে এবং উপকৃত হবে। তোমাদের একটু উপকার হলেই আমার আজকের আলোচনা সার্থক। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।